ঠান্ডা লাগছে না আজকে? আজকে আমার খুব ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। জানো তো, আমাকে না একজন আজকে তো দুপুরে কথা বলতে বলতে বন্ধ করে দিলাম হঠাৎ করে। আমাকে একজন বলেছে কি, সে বোধহয় আর্টসে, হ্যাঁ অবশ্যই আর্টসের স্টুডেন্ট। আমি বললাম আমার সায়েন্স কমার্স এগুলো খুব ভালো লাগে। সব সাবজেক্টই ভালো, তবুও মানুষের নিজস্ব একটা পছন্দ থাকে না, ঠিক আছে? তো এক মিনিট দিচ্ছি, মশা বললাম। তারপরে সে না, তো ওর বোধহয় ইংলিশ নিয়ে পড়তো, তো চাকরিও পেয়ে গেছিলো স্কুলে। তো তখন আমি কিন্তু অন্য কিছু করছি। হুম, আমি অনেকটা ছোটো তখন, বোধহয় আমি ইউনিভার্সিটি পাস করেছি, এরকম কিছু একটা, বা ইউনিভার্সিটি সবে গেছি। আমার কিন্তু কোনো সাবজেক্টের প্রতি মানে ওই ছিল না যে আমি এটা পড়েছি বলে ওই সাবজেক্টটা হ্যাটা, সেটা কিন্তু আমার ছিল না কোনো সময়। আমার হচ্ছে যে যে যেটাকে ভালোবাসো সবসময় টাকার উপর বিবেচনা করে করবে না, নিজের স্যাটিসফ্যাকশনটাও দেখবে। সে চাকরি বলো আর তোমার মানে পড়াশোনা বলো বা এক্সট্রা কারিকুলার বলো, যেটা অনেকে আছে যে পড়াশোনাটাই করছে অথচ সে এক্সট্রা কারিকুলারটা ভালোবাসে, কিছু একটা গান বাজনা গিটার, দাবা খেলা, এসব সে ভালোবাসে, কিন্তু বাড়ি থেকে উৎসাহ দেয় না। খুব হয় কিন্তু এই জিনিসগুলো। তো আমি বলবো যে গার্জিয়ানকে যে সবসময় টাকার দিকটা দেখবেন না, আপনার আপনার আশেপাশের কে কত টাকা রোজগার করেছে, আপনার আত্মীয় পরিজন কত টাকা রোজগার করেছে, আপনাকেও দাঁড়াতে হবে। এর এর কিন্তু কোনো মানে নেই। আপনার সন্তানকে, আপনি ক্রিকেটার বলে আপনার সন্তানও ক্রিকেটার হবে এর কোনো মানে নেই। সে হয়তো খুব সুন্দর ছবি আঁকে, আপনি ক্রিকেটার বলে আপনার সন্তান ক্রিকেটার হবে তা নয়। এমনও হতে পারে সে খুব সুন্দর হেয়ার স্টাইল মানে সে বিউটি পার্লারের কোর্সটা করেছে। তো যাই হোক, বা সে একদমই পড়াশোনার লাইনে গেছে, বা সে সে কী বলে প্লেন চালায়। সবসময় করে সাইনিং হতে হবে এর কী মানে আছে? তার মেধা যেটুকুনি এবং তার ইন্টারেস্ট সাবজেক্টটার প্রতি, যে সাবজেক্টকে সে ভালোবাসে, শুধু দেখো সে ভালো কাজটা করছে কিনা, ভালোভাবে করছে কিনা, এবং যে সাবজেক্টটাকে ভালোবাসে আপনি সেই সাবজেক্টের প্রতি তাকে আরও বেশি তথ্য দিয়ে রিচ, যেটাকে বলে রিচ করতে পারছেন কি না। আপনি রিচ করতে পারছেন না, অথচ আপনি সাবজেক্ট চয়েস করে দিচ্ছেন, এটা না এটা নে, ওটা নে ওটা নে, ও ওটা পড়ে বিশাল উঠে গেছে, তুই এটা পড়ে ওর এটা নে। তো আপনি নিজে কি তৈরি হয়েছেন, কোন হরিদাস পাল তৈরি হয়েছেন আপনি? সেটা তো দেখতে হবে। আর বিশ্বের সব সাবজেক্টের কদর আছে, কদর না থাকলে গবেষণাগুলি হচ্ছে কী করে? তো যাই হোক, এই আর কি, সবসময় টাকার উপর বিচার করলে হয় না। অনেকে তো আছে দেখবে এর সাথেই পাওয়া যায়, মানে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়েই দেখতে পাবে লেখা যে উনি 30 লক্ষ টাকার চাকরি ছেড়ে বা মাসে 50 লক্ষ টাকার চাকরি ছেড়ে 1 কোটি টাকার চাকরি ছেড়ে উনি কী বলে এটা না, নিজের দেশে ফিরে এসেছেন, উনি গবেষণা করছেন। উনি 1 লক্ষ টাকার এই চাকরি ছেড়ে 1 কোটি টাকার চাকরি ছেড়ে উনি নিজের দেশে এসে আর্মিতে জয়েন করেছেন। কত মেয়েদের কথা আছে যে তিনি কী বলে এত কোটি টাকার চাকরি বিদেশের হাতছানি ছেড়ে এসে উনি ওইখানে কি একটা হয়তো জল নিয়ে বা জলের স্তরের মাটি নিয়ে উনি গবেষণা করছেন। তাহলে সবসময় কী করে পয়সা দিয়ে দেখতে হবে নাকি? তো এই জিনিসটা আমার মধ্যেও আছে। তো আমি মনে করি যে মানে আমি হলে কোনো সময় আমার আশেপাশের কাউকে কখনো বলবো না বা বলতাম না যে মানে আমার জামানায় যে তুমি ওটা নিয়ে পড়ো। আমি শুধু বলবো যে তুমি কোনো অসৎ কাজ করবে না, পড়াটাকে ভালোবাসো। সেটা নাচ হতে পারে, তোমার হয়তো তুমি খুব ভালো মেহেন্দি আর্টিস্ট,
খুব ভালো তুমি কিছু একটা সারাই ধোলাই করো, বা খুব সুন্দর একটা কাঠের কাজ করো, বা তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ছো, সব সব শিক্ষামূলক সব কিছুই ভালো। ঠিক আছে? অনেকে যে ধানের চালের মধ্যে ছবি ওই যে কী জানি করে না, খোদাই করে টুকটুক টুকটুক করে করে বেশ, এটা কি খারাপ নাকি? খারাপ নাকি বলবো না, সেটাও ভালো। ভালো কাজটা অলওয়েজ ভালো। তো আমি সিলেক্ট করে দেওয়ার কি যে ওটা ভালো কাজ ওটা মন্দ কাজ? যে তুমি ধানের মধ্যে ছবি এঁকো না, তুমি অঙ্ক নিয়ে বসো, তুমি ইংরেজি নিয়ে পড়ো, কেন? আমি সিলেক্ট করে দেবো কেন? এবং আমি বলবো যে তুমি যে সাবজেক্টটা নিয়ে করছো, মানে যেটা নিয়ে তুমি বিজি আছো, সে তুমি ক্যারাটা নিয়ে থাকতে পারো, তুমি হয়তো মূকাভিনয় নিয়ে আছো, সেটাকে তুমি ভালোবেসে আছো তো? সেটাকে বেচে তুমি খাওয়ার ধান্দায় নেই তো? নিশ্চয়ই একটু তো পয়সা দরকারই আছে, কিন্তু আমার মনে হয় কোনো একটা সাবজেক্টকে ভালোবাসলে, ভালোবাসাতেই পেট ভরে না তা জানি, বা ভালোবাসা দিয়ে কিন্তু এগোনো যায় না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কোনো একটা সাবজেক্টকে তুমি ভালোবাসলে সে তোমাকে অন্তত শাকে ভাতে খাওয়ার, নুনে ভাতে খাওয়ার, মানে শাক ভাত খাওয়ার, নুন ভাত খাওয়ার যোগানটা কিন্তু সে তোমাকে দেবেই দেবে, দেবেই দেবে। তুমি ধরো তুমি বালি দিয়ে কিছু একটা কাজ করো, যে থাকে না মাটির জিনিস তৈরি করো, হ্যাঁ, কিছু না কিছু সে কিন্তু তোমাকে দেবে। এখন তুমি যদি পিৎজা বার্গার খেতে চাও হয়তো পারবে না, একটা ফ্ল্যাট কিনতে চাও, গাড়ি কিনতে চাও, একটা জায়গায় দুটো, সেটা হয়তো তুমি পারবে না, কিন্তু সে তোমাকে দেবেই দেবে। খাদ্য সংস্থান শিক্ষা চিরকালই দেয়। হয়তো তুমি টাকার অভাবে তুমি এই তোমার যে পছন্দের সাবজেক্টটাকে নিয়ে তুমি আরও এগোতে পারবে না, এইটার জন্য একটু টাকাটা দরকার। খাওয়া পড়ার অভাব কোনো দিনই হয়নি। তুমি খাওয়া পড়ার অভাব তখনই হয়েছে তুমি যখন একটা বাজে সমাজ ব্যবস্থায় থাকছো, বাজে পরিবারে থাকছো, বা খুব প্রতিকূল পরিবেশ, হয়তো কোনো খুব ভৌগোলিক এরিয়াটাই খারাপ, সেখান থেকে তোমাকে আসতে যেতে অনেক সময়, পাহাড় ডিঙাতে হয়, নৌকা বাইতে হয়, তো সেসব জায়গায় তোমাকে রোজ নৌকা ভাড়াটা দিতে হচ্ছে, পাহাড়টা ডিঙিয়ে আসতে হচ্ছে, পাহাড় দিয়ে পার হয়ে এসে ট্রেন ধরে টরে যেতে হচ্ছে, সেখানে তোমার অনেক টাকা খরচ হচ্ছে। সেটা হতে পারে কারণ তোমার কাছে পিঠে তুমি মানে যেই উচ্চতায় পৌঁছেছো, সেই উচ্চতায় তোমার সাবজেক্টটা নিয়ে চর্চা করার মতো, বা সেটার থেকে আরটু উচ্চে পৌঁছানোর মতো সেই ইনস্টিটিউশনটা নিয়ে, বা সেরকম টিচার নিয়ে তোমাকে বিদেশ যেতে পারছো না। বিদেশ গেলে তুমি আরও বেশি এনরিচ হতে, কারণ তোমার দেশের মধ্যে নেই বা রাজ্যের মধ্যে নেই, বিদেশ বা প্রবাসে তুমি যেতে পারছো না, সেটার জন্যই টাকাটা দরকার পড়ে, আদারওয়াইজ কিন্তু টাকার দরকার পড়ে না। হ্যাঁ, আর কিসে পড়ে? অবশ্যই রোগ ভোগে পড়ে। তো এটাই আর কি, আমি সবসময় বলবো যে যে সাবজেক্টটা নিয়ে ভালোবেসেছো এগিয়ে যাও, এগিয়ে যাও সেটা নিয়ে। সবসময় কানের কাছে যদি ভ্যান 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 কেউ করে, তাহলে তুমি বলবে তুমি আমাকে ত্যাগ করো, আমি তো সাবজেক্ট ত্যাগ করবো না। তোমার যখন আমাকে এই সাবজেক্ট নিয়ে পছন্দ না, অথচ তুমি আমার সাথে নট পাচ্ছ, বেঁধেছ, বাঁধার পর থেকে তুমি বলছো এই সাবজেক্ট কেন, এই সাবজেক্ট কেন, তুই যা না, আমার সাবজেক্টটাকে যে পছন্দ করে, আমি যেটা নিয়ে এগিয়েছি, ভালোবেসে গিয়েছি, হ্যাঁ, সেটাকে যে পছন্দ করে আমি তাকেই গ্রহণ করব। বা আমার সাবজেক্টটাকে যে পছন্দ করে, এরকম আদমি তো পৃথিবীতে আছে, দেশে আছে, রাজ্যে আছে, আমার এলাকাতেও আছে। আমি তাকেই নেব, সে নাক নাক খেতা হোক, চোখ টেরা হোক, সে আমি পরে বুঝে নেবো, তোমাকে বুঝতে হবে না। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তার জন্য সবসময় পয়সা দিয়ে দেখবে না, দেখবে যে তোমার সাবজেক্টটাকে ভালোবাসে। তোমার সাবজেক্টকে ভালোবাসা মানেই সে কিন্তু আপাদমস্তক তোমাকে ভালোবাসে, কারণ সে তোমার ওই সাবজেক্টটা নিয়ে পাগলামি, সেই সাবজেক্টটার জন্য তোমার হয়তো অন্য সাবজেক্ট নিয়ে পড়লে তুমি 1,00,000 টাকা রোজগার করতে, আর এই সাবজেক্ট নিয়ে পড়ে তুমি 25,000 রোজগার করছো। তার মানে দেখো, সে 75,000 টাকার যে মানে গেল, মানে পেলো না, তারপরেও সে কিন্তু তোমাকে মেনে নিয়েছে। হ্যাঁ,
সে তোমাকে চিরুনিটা এগিয়ে দেয়, সে তোমার জামাটা এগিয়ে দেয়, হ্যাঁ আর কি চাই। এবার তার থেকে এবার তার ভালোত্বটার সুযোগ নিয়ে তুমি যদি তাকে নিংড়াতে থাকো, হ্যাঁ তাহলে বুঝবে যে তুমি শক্তের ভক্ত নরমের জন। তোমাকেও কিন্তু ভালোত্বটা টিকিয়ে রাখতে হবে, কারণ এরপরে তুমি যদি আবার কার হাতে পড়লে সে যে হয়ে গেল মহা মানে মানে কৃত্রিম, সে হয়ে গেল ভীষণ মানে লভ্যাংশ প্রিয় যেটাকে বলা হয়, এইটা কেন করলে, ওটা ওইভাবে করো, কৃত্রিমতায় তোমাকে নিয়ে গেল, তখন কিন্তু তোমার নিজস্বতা, তোমার যে স্বতঃস্ফূর্ততা, তোমার যে ভেতর থেকে যেটা অরিজিনালিটিটা আসছে সেটা সব কিন্তু নষ্ট হয়ে গেল, তুমি কৃত্রিম হয়ে গেলে। হ্যাঁ তখনই তুমি হেরে যাবে, ভেঙে যাবে, এটা জানবে। আর এগোতে পারবে না, সাবজেক্ট তখন তোমাকে আর দেবে না। ও যখনই বুঝবে যে এবার তুমি কমার্শিয়াল হয়ে গেছো, হ্যাঁ তুমি আমাকে ব্যবসায়িক খাতে বিক্রি করার চেষ্টা করছো, সাবজেক্টও তোমাকে কিন্তু বেইমানি করা শুরু করে দেবে। সাবজেক্টও তখন যতদিন তুমি ওকে ভালোবেসেছো ও তোমাকে ভালোবাসা দেবে, যেদিনই তুমি ওকে চালাকি করে বিক্রি করার চেষ্টা করবে, ওকে তুমি বাজারই বানাবে কাউকে হ্যাপি করার জন্য, ও তোমাকে কিন্তু একেবারে পথে বসিয়ে দেবে। তার জন্য আর যাই করো, ঈশ্বর প্রদত্ত এই জিনিসগুলোর সাথে কোনো সময় বেইমানি করবে না। দরকার হলে ত্যাগ করে দেবে, যে না আমি আমার পরিবারের এর সাথে পেরে উঠছি না, তাও তোকে আমি রাস্তায় ফেলবো না, তোকে নিয়ে হাঁটাফাটা করতে আমি দেবো না, অসম্মান করতে দেবো না, আমি ত্যাগ করে দিলাম। লোকে বলে না যে না রে ভাই তুই সম্পর্কটা থেকে চলে যা, কারণ আমার পরিবার তোকে খুব ডিস্টার্ব করবে, এইভাবে ভালো জিনিসটাকে ত্যাগ করে দেবে। এই আর কি। তো আমি যেটা বলছি যে এরকম আমি সব সাবজেক্টই ভালোবাসি, কিন্তু ব্যক্তিগত নিজস্ব যে কিছু চয়েস থাকে, আমি ভীষণ সায়েন্স কমার্স এগুলো ভালোবাসতাম। তো যাই হোক আমার ব্রেনের জন্য হয়ে ওঠেনি, ভীষণ অঙ্কের ব্যাপার, আর কমার্স তো ভীষণই অঙ্কে, মানে ওটা আবার একটা অন্য ধরনের অঙ্কের, যেটা আমি একদমই পেরে উঠিনি। আমি জীবনে খুচরো পয়সায় করতে পারতাম না, এখন শিখেছি অবশ্য। আগে যখন আমি বেরোতাম, জানো তো আগে যখন আমি বেরোতাম বহু বছর ইউনিভার্সিটি অব্দি আমার হাতে খুচরো টাকা দেওয়া হতো, আমি ভাসে টাকা দিতে পারতাম না, দোকানপাটে টাকা দিতে পারতাম না, মানে বহুত খুচরো আমার কাছ থেকে বেরিয়ে যেত, আর লোকেও সুযোগটা নিত। তারপরে যখন কলকাতায় গেলাম, মানে বন্ধুদের সাথে যখন থাকা শুরু করলাম হোস্টেলে, ওদের ওখানে শিখলাম যে বড় নোট রাখলে কত সুবিধা। আসলে প্রথমে তো মা বাবা ছিল, অসুবিধা হয়নি, বড় নোট রাখলে নাকি খরচ কম হয়। আসলে দেখো আমি যাদের সাথে থেকেছি তারা খুব হাইফাই বড় লোক নয়, খুব স্ট্রাগল করে এসছে। একদিকে লাকি যে আমি তাদের সাথে থাকতে পেরেছি, মানে বাবা মা চুনুমুনু ছেলে মেয়ের সাথে থাকলে আমি মানে কোনো দিনই আমি স্ট্রাগল করা মানুষদের সাথে থাকতে পারতাম না, শিখতে পারতাম না স্ট্রাগল লাইফটা। বাবা মার চুনুমুনু, তখন আমি ঠিক আছে, ওইটা নষ্ট হয়ে যাবে যে ও আমাকে, তো বাবার তো আছে মার তো আছে, চিন্তাটা এসে যেত। আর এইসব কানে দেওয়ার মতো লোকও ছিল, তো হয়ে যায় এসব চুনমুনুদের সাথে থাকলে। কিন্তু আমি তো থাকতাম যারা অনেক লড়াই করে পড়াশোনা করতেছে, যাদের গার্জিয়ান দেখা গেছে একজন রাজি তো আর একজন রাজি না, মেয়ে কলকাতায় আসবে, মানে যে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারলে রাজি, 7-8 বিয়ে দিয়ে দাও, সেই ছেলে মেয়েরা অনেক কষ্ট করে এসে পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, কোথায় কম দামে হোস্টেলটা পাওয়া যায়, কোন হোটেলটায় একই খাবার একটু কম দামে হয়, এই আর কি। বুঝতে পারছি অনেকটা কষ্টেই থেকেছে ওরা। তো যাই হোক এদের সাথে থেকেছি, তখন শুনতাম যে টাকা ভাঙাবো না, বড় নোট হলে, মানে ধরো 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, এসব হলে এই টাকার নোট ব্যাগে রাখবো যাতে আর কিছু টাকা হাতে খুচরো রাখবো, বাসে টাসে যেতে, তারপরে ধরো হোটেলে খাবে। ওরা তো বেশিরভাগ প্রাইভেটে কাজ করতো, ব্যাংকে ট্যাঙ্কে, প্রাইভেট যেমন হয় আর কি, ব্যাংকে কেউ ছিল আইটি সেক্টরের এসব, তো তখন ওরা বলতো যে বড় নোটটা ভাঙাবো না, রেখে দিল, ধরো বাস গণ্ডগোল, ট্রেন গণ্ডগোল,
ওষুধ কিনতে হবে, হঠাৎ করে শরীর খারাপ, তখন ওরা ওই বড় নোটটা রাখতো। এর বাইরে একদম গোনাগুনতি রাখতো। ধরো বাসে যাবে, বাসের ভাড়াটা আর ওখানে হোটেলে খাবেন, বললে তো কি বড় নোটটা ভেঙে ফেললে চোখের নিমেষে খরচ হয়ে যায়। তো আমিও তখন শিখলাম বড় নোট রাখা। আর তখনই আমি ওই যে একটুখানি খুচরো রেখেছি, বা ধরো একটা 500 টাকার নোট রেখেছি, একটা 100 টাকার নোট রেখেছি। ওই 100 টাকার নোটটা দিয়ে আমি জানি আমাকে 3 দিন চলতে হবে, বাসে ফাসে গিয়ে 3 দিন চলতে হবে। ঠিক আমি ওদের মতো করেই চলা শুরু করলাম, যার ফলে আমি টাকা ভাঙানো শিখলাম। বুঝতে পেরেছো ব্যাপারটা? টাকা ভাঙানো মানে কি, বাসে আমি একটা টাকা দিলাম, ও আমাকে কত টাকা ফেরত দেবে বুঝতে শিখলাম। তার আগে কিন্তু আমি বুঝতাম না, পারতাম না। বুঝতাম না মানে কি, পারতাম না। মানে কোথাও 22 টাকা দিতে হবে, তো আমি 30 টাকা দিয়েছি, বা 30 টাকা দিয়েছি বা 22 টাকাই দিয়েছি। হারিয়েছ আমি 100 টাকাটা ভাঙাতে পারছি না। বুঝতে পেরেছো? ভাঙানোর রিস্ক নিচ্ছি না। কত দেবে আমি বলতে পারবো না, এরকম মানে ওই ছিলাম। বুঝেছো তো? বা অনেক সময় কী বলে না লোকে, যে ধরো 25 টাকা হয়েছে, আমি 100 টাকা দিয়েছি, উনি টাকাটা 75 দিতে পারছে না, বলছে আপনি আমাকে আরেকটা 10 টাকা দিন, আমি ভেঙে দিচ্ছি। আমি তখন বুঝে উঠতে পারতাম না যে আমাকে কত ফেরত দেবে। এখন যেমন চট করে বলে দিতে পারি এটা ওই করো, বলে দিতে পারি, মানে কি আমি দাঁড়িয়ে থাকতে পারি, উল্টে দোকানদারের ডিসপুটটা ধরতে পারি যে কী হলো, আমি তো আরও 2 টাকা বেশি পাবো। হ্যাঁ, ওরকম বলতে কথা। এখন ঠিক আছে, এখন অসুবিধা হয় না, যার জন্য এখন আমি ওদের মতো করেই চলি। হ্যাঁ, যার জন্য আমার সাশ্রয়টা, ওই যে অভ্যাসটা রয়ে গেছে না, হোস্টেলে থেকে অভ্যাসটা তৈরি হয়েছে। বা আমার লাইফে প্রথমে আমি যেহেতু বিপিএল এলাকায় থেকেছি, মানে বিলো পভার্টি লেভেল এলাকায় থেকেছি, আমার মা বাবা চাকরিতে চলে যেত, এদের সাথে থেকে বড় হয়েছি। কখনো এলাহি ব্যাপারটাই আমি বড় হইনি, কিন্তু প্রচণ্ড স্বাধীনতায় বড় হয়েছি। হয়তো আমার পকেটে 500 টাকা থাকেনি, বাট 5 টাকাটার স্বাধীনতাটা আমার ছিল, যেটা অনেকের থাকে না। হ্যাঁ, অনেকের পক্ষে মানে গার্জিয়ান 5 টাকার জিনিসটা নিজে কিনে দেয়। তোমার কী লাগবে মামুনি, তোমার কী লাগবে সোনামণি, বাবা মার হাত ধরে গেলেও 5 টাকার জিনিসটা মানে বাবা মার টেস্ট দিল, এই সবুজটা না নীলটা না, না আমি সবুজটা না, আচ্ছা তুমি সবুজটা নাও। আমাদের সেসব ছিল না। আমাদের গার্জিয়ান হাতে টাকা ধরিয়ে দিয়েছে, কীভাবে কী করেছিস কোনোদিন দেখতে যায়নি। আর ওই টাকার বেশি কোনোদিন চাওয়ার সাহসও পায় না। আর ওই টাকার মধ্যেই আমাদের গণ্ডি থেকেছে, যার জন্য আমাদের চিন্তা করতে হয়েছে এই দোকানে না গিয়ে ওই দোকানে যাবো, এই দোকানে একটা কাটারের দাম 1 টাকা, ওই দোকানে গেলে দেখা যাচ্ছে 2 টাকায় 3 টাকা দিচ্ছে, মানে চুল বাঁধার গাটা। এগুলি দলবদ্ধভাবে বড় হয়েছি আমরা। বা গার্ডারগুলি শেষ হয়ে যাওয়ার পরে, মানে বিক্রি বাট্টা হওয়ার পরে দেখা যাচ্ছে 2 টাকায় 4টে গার্ডার দিয়েছে, চল 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 চল। হ্যাঁ, সবার হাতে কিন্তু 10 টাকা, মানে যে লোকের বাড়ি কাজ করে, যার মা, সেও 10 টাকা দিয়েছে। আমার মা যে গভর্নমেন্টে এগুলো, আমার মা আমাকে 10 টাকা দিয়েছে। কারণ 10 টাকার বাইরে 20 টাকাটা যে হাতে রাখতে হয়, আমার মা বাবা যে ওদের চেয়ে বেশি, বা 20 টাকার খরচটা কী, 20 টাকা জনিত আনন্দটা কী, সেটা আমি জানতাম না। আমার যেটুকুনি আনন্দের মানে জানা, জ্ঞান, লিমিট সব কিছু দেখবে, যে যেই সার্কেলে বড় হয় সেই সার্কেলটুকুনির মধ্যেই থাকে, এর বাইরে আর বেরোনো যায় না। যেমন এখন হয়েছে অনেক কিছু, কারণ আমাদের পাড়াটা কিন্তু এখন খুব উন্নত হয়ে গেছে। আমাদের এই বিপিএল পাড়াতে এখন বড় বড় টিভি, এক একজনের বাড়িতে একাধিক গাড়ি, মার্বেল মেঝে, তারপরে মানে আমাদেরও মার্বেল মেঝে নেই, ওদের মার্বেল মেঝে। তারপরে যে অ্যান্ড্রয়েড টিভিগুলো, অ্যান্ড্রয়েড না তো কী জানি, ইন্টারনেট টিভি নাকি বলে, সব হাতে হাতে আইফোন সব আছে। তারপরে নিজেদের বাড়ি, নিজেদের এমনি দোকান, শোরুম দোকান, মানে শো। তারপরে হচ্ছে চাকরি, তারপরে হচ্ছে বাইরে থেকে কাজ নিয়ে আসা, তারপরে হচ্ছে ঘরে ঘরে মানে কী বলবো, মানে 2 ঘর অন্তর অন্তর এক ঘরে হচ্ছে মানে নিজেরাই হচ্ছে ওই যে মেশিন
মানে নিজেরাই হচ্ছে ছোটোখাটো ছোটোখাটো শিল্প দিয়ে রেখেছে, ওদের আন্ডারে লোকে এসে কাজ করে। মানে এতটাই দাঁড়িয়েছে সবাই। মানে এখন 5-7 হাজার টাকা শাড়ি কেনা কারোর কাছে কোনো ব্যাপার না, কিন্তু তাও কিন্তু কিনে ওই আসে, ওই যে আনন্দ একটা, এই নাইটিটা দে, ওই 300 টাকার শাড়িটা দে, 500 টাকার শাড়িটা দে। কিন্তু ঝট করে একটা 5,000 টাকার শাড়ি, 10,000 টাকার শাড়ি কিনতে পারে, সেটার জন্য পুজো অবধি অপেক্ষা করতে হয় না। ঠাকুরের যে গয়নাগাটি সবারই আছে, খুবই ভালো, খুবই ভালো অবস্থায় গেছে। কিন্তু ওই যে বলে, আমরা যেহেতু জানি 100 টাকায় চলা, এখন আমাদের পকেটে 1,00,000 টাকা আসলেও না আমরা খরচ করতে জানি না। আমার ব্যাপারটাও হয়েছে তোদের মতোই, ওদের কিন্তু এখন ওরা অনেক দাঁড়িয়ে গেছে। এবার ওরা যেটুকুনি জানে আমিও সেটুকুনিই জানি, যেহেতু ওদের সাথে চলি। তারপরে আমি থেকেছি হোস্টেলে, সেখানেও আহামরি কিছু ছিল না। হ্যাঁ, আর জেঠিমা মানে জেঠিমাদের তো এককালে মানে ওরকম জায়গার, খান্নার মতো জায়গার ইসিটি সে কি জানি বলে, লরি, মানে বাস, মানে অনেক কিছু। তারপরে হচ্ছে পেট্রোল পাম্প, মানে বুঝতে পারছো কত মানুষ। এবং জেঠিমা রীতিমতো বড় ঘরের মেয়ে, কন্যা, বড় ঘরের বৌমা যেটাকে বলা হয়। তো গরিবী আনার ছিল না, কিন্তু ওই যে ওনারা খুবই সাশ্রয়ী হন, সঞ্চয়ী হন, খরচ পছন্দ করেন না, মানে উলটপালট খরচটা পছন্দ করে না, চলতে ভালোবাসে, স্ট্রাগল করে, কষ্ট করে। হ্যাঁ, এরকম আর কি। তো এই জিনিসটা রয়েছে আমার বাবার মধ্যেও ছিল, কিছুটা আমাদের ব্লাডের মধ্যেও আছে। তো যার জন্য কষ্টটার সমস্যা হয় না। কষ্টটার সমস্যা হয় কোনটা, যে আমার টাকা না থাকলে আমার সমস্যা হয়, কিন্তু টাকা আছে বলে যে আমি খরচ করবো তা না। মানে আমার থাকুক, কিন্তু চলি আমি গরিবী আনা। তো সাবজেক্টটাকে আমি বলি যে তুমি পয়সাটাকে অনেকে বলে পয়সা না থাকলে হবে না, সেটা হচ্ছে গুড় ঠেলে মিষ্টি। কিন্তু তুমি নিজের মিষ্টত্ব কতটা তোমার নিজের, সেটা কিন্তু তোমাকে চর্চা করে করে পৌঁছাতে হবে সেখানে। আর সাবজেক্টকে অবশ্যই ভালোবাসতে হবে। তো যাই হোক, আমি সাবজেক্টকে খুবই ভালোবাসতাম, যার জন্য যেটুকুনি হয় এইটুকুনি আসতে পেরেছি। হয়তো সাবজেক্টই আমাকে দিয়েছে তার জন্য। তো যাই হোক, তো বললাম না, সে বোধহয় ইংলিশ নিয়ে পড়তো। আরে ভাই, ইংলিশ নিয়ে তো আমিও পড়তাম, কিন্তু আমি কাউকে কখনো, আমি অনেককে দেখি ডাক্তার হলে ইঞ্জিনিয়ারকে ঘেন্না পায়, ইঞ্জিনিয়ার হলে ডাক্তারকে ঘেন্না পায়। কিছু মানুষ, সবাই না কিন্তু, ওরা হচ্ছে মানে খুব, মানে খুব ইগোইস্টিক। মানে আমার যে কেউ উঠতে পারে, আমি হাইলাইট থাকবো, আমি মানে যাকে তাকে তুচ্ছতাচ্ছিল্য করবো, আমি হ্যাটা করবো, আমি সার্টিফিকেট দেবো। না, ভীষণ ভালো। আমার সার্টিফিকেটে আর এক মানে আর এক প্রফেশনের এমপ্লয়ি লাফাতে থাকবে, বাবা উনি সার্টিফিকেট দিয়েছে আমার, ভালো বলেছে। আরে যে লোকটা এরকম ইগোইস্টিক না, তাকে তুমি নিজের সহকর্মী বা নিজের জীবিকার মধ্যে ফেলো, সেখানেও ওরকম করবে। মানে ইঞ্জিনিয়ার বলেই যে ডাক্তারকে হিংসা করবে তা না। যার হিংসা করার স্বভাব না, হিংসা বা হ্যাটা করে ছোট দেখিয়ে নিজে উঁচু হওয়া, একটা কোচানি দিয়ে কথা বলা, ইট ইট ছোড়া, তারপর পাটকেল দিল কেন মুখ হারি করা, তাকে তুমি নিজের জীবিকার মধ্যে রাখো, ও ওখানেও সেটা করবে। ওর স্বভাবটাই হচ্ছে মানে আমার দিকে সব ফোকাসটা আসুক। ও নিজের ভাইদের সাথে করবে, সুযোগ পেলে শ্বশুরবাড়িতে করবে, ওরকম আর কি, সহকর্মীদের সাথে করবে, সব কিছুতে, মানে এক টেবিলে বসা সহকর্মীদের সাথেও করবে। তো যাই হোক, সে না আমাকে না বলছে কি, মানে খুব করছে, সেই লেভেলে চাকরি পেয়েছে, এসএসসি দিয়ে, উড়ে বাবারি 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 বাবারি। হ্যাঁ, গ্রামের ছেলে, কুচকুচো কালো। তো কী করে পরিচয় হয়েছিল, আমি তখন অতটা কলকাতায় থাকি না, তখন আমি তো অনেকটা ছোটো ছিলাম, তখন ইউনিভার্সিটিতে পড়ি। মানে ওর চেয়ে আমি অনেক অনেক ছোটো ছিলাম, দাদাটার থেকে দাদাই ডাকি। আর গ্রাম থেকে গেছে মানে সে একটা লাড্ডু পেয়েছে আমাকেও। আমি ট্রেনে পরিচয় হয়েছিল সে, বাবা আমি স্কুল টিচার হয়েছি, মানে বোধহয় হওয়ার না বোধহয় হয়েছে।
সেরকম নাকি ও নাকি ওই অঞ্চলে কেউ নেই, ওরে বোধহয় ভীষণ স্যালামটাকে একটা সরকারি চাকরি পেয়েছে একটা কাঁপুনি, ও সেই বোধহয় পাড়াগাইয়া কাঁপুনি ভেবেছে ট্রেন বাসে দিলেও হবে। সে তো যাই হোক, তা কী একটা কথায় কথায় পরিচয় হয়েছে, ও আপনি ওইটা নিয়ে পড়েন ওরা। হ্যাঁ, তারপর আমি বোধহয় বই মেলায় যাবো টাবো কিছু, বই মেলায় যাবো তখন আমাকে, হ্যাঁ আমি রাস্তা চিনি না, বই মেলায় যাবো। মধ্যেখানে কি হয়েছে, ওর সাথে পরিচয় করতে গিয়ে ওর বন্ধুর সাথে আমার পরিচয় হয়ে গেছে। এই দাদাটা মানে বেশি তিরিবিরি করছিল, মানে স্কুল টিচার, দেখা গেল তার যে পরিচয়, যে তার সাথে যে বন্ধুটা গেছে ঠান্ডা মানুষ, তার সাথে আমার পরিচয় হয়ে গেছে বেশি। হ্যাঁ, সে আবার খুব ঘুরতে ভালোবাসে, পরিচয় হবে না কেন, ঘুরতে ভালোবাসে আমার মতো, মানে এলাকায় এলাকায় ঘুরতে পারে না, মানে লোকাল এলাকায় ও বরঞ্চ। বলছি তারপর মানে ওই দাদাটা যে মানে নিজের সাবজেক্ট নিয়ে করে অহংকারে মাটিতে পা পড়তো না। হ্যাঁ, আমি এসএসসিতে পেয়েছি, এই পেয়েছি, ওই পেয়েছি। এবার তার সাথে যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটার সাথে এত পরিচয় হয়ে গেছে যে শেষের দিকে ওই বন্ধুটার সাথে আমি মিশতাম। ওই দাদাটার সাথে আমার 7 দিনের মাথায় কথা বলা বন্ধ হয়ে গেছে, ভেগর ভেগর করতে ভালো লাগতো না। হ্যাঁ, আর ওই বন্ধুটার সাথে আমার বোধহয় 5, 6, 7 বছর ধরে আমরা দুর্গাপূজায় ঘুরেছি, এই ঘুরেছি, সেই ঘুরেছি। যেহেতু ট্রেনে ওখান দিয়ে যেতাম আসতাম, ওদেরকে ট্রেনটা ছেড়ে দিলে আর হয়ে ওঠে না। মানুষের যেমন স্কুল ছেড়ে দিলে, অনেক স্কুলের বন্ধু এত বছর, সেই ইনফ্যান্ট থেকে আমরা পড়ে আসি 12 অবধি, অনেক সম্পর্ক কেটে যায় বন্ধুত্বে। ওরও তাই, ও বোধহয় অন্য জায়গায় চলে গেছিলো টিজনেসের জন্য, যার জন্য আস্তে আস্তে। তাহলে ওর বাড়িতে আমি গেছি, আমাদের ওখানে গেছে ও, ওর সাথে মধ্যমগ্রামে গেছি, তখন আমার ফ্ল্যাট ছিল, সবই ছিল। হ্যাঁ, আর মা মা জানতো, আমার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে যেত। ওর সাথে অশোকনগরে দুর্গা পূজা, কালী পুজো, এই অশোকনগরে তো কালী পুজো না, মধ্যমগ্রাম বারাসাতের কালী পুজো, আমার মাও বেরিয়েছে। আমার মা বললো যে আমি চৌমাথা অব্দি যাবো, তোরা ঘুরে আয়। সে আমরা হেঁটে হেঁটে, অবশ্য আমি কোনো কিছুতে উঠতে পারি না, জানি বাস ফাসে উঠতে পারতাম না তখন। হেঁটে হেঁটে বারাসাতের কয়েকটা কালী পুজো, বেশি অব্দি না। ও আর খুব চেনে এদিক ওদিক। আর ও হ্যাঁ, ও যে এমওয়ে টেমওয়ে করতো না, এর জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, যার জন্য ও অনেক অলিগলি, মানে শর্টকাটের পথও অনেক কিছু চেনে। তো যার জন্য অনেকভাবে আমাকে নিয়ে যেতে পেরেছে, বেশি হাঁটতে হয়নি। আর আমি তো গাড়িতে যেতে পারি না। তারপরে আমার আবার একটা বিশাল গুণ, আমি লাইন দিয়ে ঠাকুর দেখি না। যার জন্য আমরা দুপুরে দুপুরে গেছি, যার জন্যই মা গেছিল। তো মা তো অত ভিড়ভাট্টাতে যাবে না, মা মধ্যমগ্রামে গেছিলো, ফ্ল্যাটে গেছিলো। মা মধ্যমগ্রামে এমনি একা একা ঘুরেছে টুরেছে, আমরা ঘুরেছি। তো ওর সাথে গেলে মা কোনো ওই করতো না, নিশ্চিন্ত হতো। খুব ভালো ছিল ওর মা, আমাকে এত ভালোবাসতো জানো না। ওর বাবাও বসিরহাটের মানুষ ছিল। হ্যাঁ, তারপরে আসলে ওর বাবাটা হঠাৎ করে মরে গেল না, পুরো বাড়িটা জানি কেমন হয়ে গেল। বাবাটা কি উঁচু লম্বা ছিল। ওর ভাইটা আমাকে কি ভালোবাসতো, দিদিভাই করতো। আর ওর মা, বাবা, মানে ওর মা, আমি পরে যে কত খুঁজেছি ওদেরকে, ওদের বাড়িও আমি গেছি 2-3 বার, জানো তো। খেয়েছি দিয়েছি, ওর মায়ের সাথে বসেছি। ভাইটা লাজুক, এত ভাইটা একটু ড্রাগ অ্যাডিক্টেডের মতো ছিল। মানে নেশা করে ওকে, ওই যে নেশা মুক্তি কেন্দ্র ওইসবে। কি লাজুক। এ ভাই এদিকে আয়, এ ভাই এদিকে চল, এ ভাই ওদিকে চল, ভীষণ। আর ওই যার সাথে পরিচয় ছিল আমার, সে আর আমি, ও বাসে বাসে চড়তে পারতো, চড়তে পারতো, কিন্তু আমি আবার বাসে চড়তে পারতাম না। সে ট্রেনের মধ্যে লাফ দিয়ে উঠে জায়গা টায়গা রেখে রাখতো, ও মামার কাছে নেমে যেত, আমি আমার জায়গায় চলে আসতাম। ওর সাথে আমি নিশ্চিন্তে ঘুরতাম, কোনো দিন একটা বাজে কিছু ইসা হয়নি। হ্যাঁ, মানে বন্ধু যাকে বলে সেরকম ছিল। তারপরে না, বন্ধু মানে কি, মানে একটা খুব ভালো, মানে সঙ্গী, খুব ভালো সঙ্গী। এরকম সঙ্গী একটা মেয়ের সাথে মেয়েরও হতে পারে, একটা ছেলের সাথে ছেলেরও হতে পারে। ও হচ্ছে ভীষণ খাওয়া দাওয়ার খুঁড়ো একটা মানুষ। আমি, ও আসলে একটু পড়াশোনায় কম, তারপরে কেন যে ও সে হয়ে গেল, আমার মনে হয় ওর অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। ও অনেক রকম প্রজেক্ট নিয়েছিল, বাবার মৃত্যুর পরে বোধহয় প্রমোটার হবে, এটা কিছু একটা প্রজেক্ট, কিছু একটা হয়েছে যার জন্য ও নিজেকে একদম সরিয়ে নিল।
আমি কিন্তু পরে বামুনগাছি থেকে অনেক খুঁজেছি ওকে। ওর মানে যেখানে বন্ধুদের সাথে বসতো, আমি গেছি বন্ধুদের সাথে, বলে না ওদের বাড়িতে গেছি, আমাকে আবার উঠিয়ে দিয়েছে। এমনও গেছে যে আমাকে দুপুরবেলা ঘুরিয়ে নিয়ে ওরা আবার বন্ধুরা বেরিয়েছে। ভীষণ খাওয়া দাওয়া প্রিয়, কিন্তু কোনো সময় আমরা কিন্তু দামি খাবার খেতে পারিনি। ও অবশ্য ওদের অবস্থা বিশাল ভালো ছিল, কিন্তু থাকতো কিন্তু একটা টিনের ঘরে। হ্যাঁ, হয়তো ইচ্ছা ছিল বাবা রিটায়ারের পরে বড় করে ঘর করবে। অবশ্য ওদের বসিরহাটে বাড়ি ছিল, টিনের ঘরে। মানে ওদের না কী বলে তো, নিচটা টিনের নিচটার মধ্যে ওই যে ইট পেতে দেওয়া, মিশে করা ইট পেতে, কিন্তু বিশাল জমির মধ্যে বাড়ি, মানে অতটা বাড়ি ঘরের মধ্যে ওই না। মানে খাচ্ছে যাচ্ছে, দুই ছেলেকে বাবা মানে অঢেল দিয়ে রেখেছে খাওয়া দাওয়ার প্রতি একটা ওই। হ্যাঁ, ভীষণ খেতে ভালোবাসতো বাবা। কিন্তু ওর বাবার জানো তো, বাবাকে আমি প্ল্যাটফর্মে বসে থাকা অনেক দেখেছি। উঁচা লম্বা মানুষটা, আর মাটা ঠিক ছোটোখাটো একটা মানুষ, পুতুল। মাটা আমাকে কি ভালোবাসতো, টেনে ধরে রাখতো। ছোট ভাইটা হয়েছে মায়ের মতো ছোটোখাটো, আর আমার এই বন্ধুটা আমার চেয়ে কিন্তু বড় অনেক। হ্যাঁ, কিন্তু নাম ধরেই ডাকতাম, নাম ধরেও না, মানে উচ্চভাবে ডেকেছি। তো সে জানো তো, আমার বন্ধুটাও ছিল বাবার মতো লম্বা টম্বা, তবে বাবার মতো অত লম্বা হতে পারি না। বাবা 6 ফুটের ওপর লম্বা, কিডনি ড্যামেজ হয়ে মারা গেল ভদ্রলোক। হ্যাঁ, তো আমার বাবাটা আবার সবাই জানতো, কিন্তু বাজে সম্পর্ক ছিল না। হ্যাঁ, ওর মাকে একবার স্নেক বাইট করলো। এত সাহসী মহিলা, একা একা হাত চেপে ধরে বারাসাত হাসপাতালে চলে গেছে। খুব সাহসী বসিরহাটের মহিলা না। আমি পরে ওনাকে খুব খুঁজে আমি কলকাতা চলে গেলাম। আস্তে 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 সম্পর্কটা লাইট হয়ে গেল। একদমই লাইট হয়ে গেল। মানে ফোন করি বন্ধ। ওকে নিয়ে আমি কত আমার বেহালার বাড়িতে গেছি জানো, আমার কাকিমা মারা গেছে তখন ওকে নিয়ে গেছি। মানে এতটা আমার বিশ্বস্ত ছিল। আমার কাকিমা মারা গেছে, ওকে নিয়ে গেছি, সেই হিসাবে আমার ওদের ওষুধ পড়বে, যেহেতু কাকিমার তখনও বার্নিং ঘাটে নিয়ে যায়নি, বা ওগুলি হওয়ার পরে তো ওষুধটা পড়বে, ও আমাকে আগে খাওয়ালো, আগে খেয়ে নাও, এরকম। জানো তো, কোনো দিন এদিকের কথা ওদিক বলেনি, ওদিকের কথা সেদিক বলেনি। কেন যে ও সরে গেল, ওর একটা হিস্ট্রি ছিল লাইফে। ও একটা ম্যাট্রিমোনিয়াল রিলেশন করেছিল, সেটা থেকে ও ডিভোর্সও পায়নি। মানে মেয়েটার সাথেও থাকে না, ডিভোর্সও পায় না। আবার ওরও একটু ওই ছিল যে বাড়ি ঘরও করে না, একটা ঠিক মতো করে কাজও করে না। হ্যাঁ, কীরকম বলে তো, বাবার আছে, বাবা টাকা পয়সা, আর ওর চাহিদা তেমন কিচ্ছু নেই। কি সুন্দর কমিয়ে টমিয়ে জিনিসগুলো কিনতো, আর এত ছিপছিপে ছিল, মানে সব এভরিথিং। মানে সব খেত, মদ মাংসের কথা বলছি না, মানে ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কিন্তু হেলথ বাড়ে না। থাকে না অনেকের মোটকা মোটকা হয়ে যায়, তা না, চিপচিপে, ওর বাবার মতো করো। ভীষণ খেতে ভালোবাসতো, ওদের খাওয়া দাওয়া দিয়ে ছেলেপেলেটাকে বাঁচিয়ে রেখেছিল। আর বলতো খাবে, ফ্যাট বার্ন করে ফেলবে। ভীষণ হাঁটা চলা, আড্ডা ফাড্ডা মেরে রাত 10টায় বাড়ি ফেরা, এরকম ছিল। তারপরে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। তারপর তো সেই বন্ধুত্ব কত বছর চললো। তারপরে তো যাই হোক, সেই যে দাদাটার কথা বলছি, ইংলিশ নিয়ে বলছে আমার, আমরা একসাথে অনেকে মিলে ইয়েতে গেলাম, বুক ফেয়ারে গেলাম, ওই যে কলকাতা বুক ফেয়ারে। অনেকে তো এর সাথে দেখা, ওর সাথে দেখা, এই শিল্পী সাহিত্যের দেখা। তো ওখানে গিয়ে আমার ওই দাদাটার সাথে ক্র্যাশ বেঁধে গেছে। কী নিয়ে, ও ফট করে বলেছে কি, আমি না কোনো সময় কোনো একটা কিছু, ধরো আমি একটা দোকানে যাচ্ছি, স্টলে যাচ্ছি, ওখানে গিয়ে তো মতামত প্রকাশ আমি পছন্দ করি না। আমি কিনতেও পারি, নাও কিনতে পারি, সেটা আমার মধ্যে রাখবো। অনেক সময় দোকানদাররাও আছে না, ভীষণ চাপ প্রয়োগ করে, ঠিক আছে আমি সটকে চলে আসবো। আর ওর কী হয়েছে, ও যেখানে যাচ্ছে সেখানে দোকানদারদের সাথে হ্যাঁ 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 করছে। মানে ও যে একজন টিচার, ও যে একটা মাস্টারমশাই এসে, মানে ও জাহির না করে পারছে না, এমনভাবে বই খাতাগুলি খুলছে আর আমাকে বোঝানো শুরু করছে। না জানো, আমি জন্য ওর একটা স্টুডেন্ট, কাহা তো ভালো লাগে এগুলো, যেহেতু আমি একটু ঠান্ডা মানুষ, চুপচাপ মানুষ, বিরক্ত হয়ে গেছি। তারপর কথায় কথায় বলেছে কি,
হয়তো ভগবানই এটা করিয়েছে। বলে কি কমার্স মানে কি জানো, যেটা আর্টসের চেয়েও কম, কম আর্টস মানে আর্টসেরও কমা, যে কম। আমি বলছি এত, মানে তারপর তো বুঝতে পারছো আমার ভাষা কী হলো, মানে একটা ঠেস দিয়ে কথা বলে তারপর তাদের কথা বলতো না আমার সাথে। তো এটাই বলতে চাইছিলাম, যে কোনো সাবজেক্টকে কখনো ছোট করা উচিত না। তার মানে এই নয় যে আমি যেটাকে ভালোবাসি সেটার তুমি খুঁত ধরবে। মানে ধরো তুমি ফিলোজফি নিয়ে পড়ো, আমি বলেছি কোনো সাবজেক্টকে ছোট করা উচিত না, বলে আমি তোমার ফিলোজফিকে রেসপেক্ট করলাম, সম্মান দিলাম। তার মানে তুমি, আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, আমার হিস্ট্রিটাকে তুমি অসম্মান করতে পারো না। হ্যাঁ, তুমি তাহলে হিস্ট্রি নিয়ে পড়লে কারণ ফিলোজফি তোমারটাকে সম্মান করেছি, তার মানে এই বলিনি যে ওটাতে আমার স্যাটিসফ্যাকশন আছে। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি তোমার ফ্ল্যাট বাড়িটাকে সম্মান করেছি, তার মানে এই নেই যে আমি ওই আবাসনে ফ্ল্যাট কিনবো। সেটা না, আমি আমার মতো কিনবো। তোমারটা ভালো লাগলে তুমি তোমাকে বলতামই তোর বিল্ডিংয়ে আমার জন্য একটা ফ্ল্যাট দেখ। সঙ্গে সঙ্গে দালালি করা শুরু করে দেয়। হ্যাঁ, এগুলো আমি পছন্দ করি না। তো ওই বলেছিল কমার্স, বুঝেছো তো? আর আমার ভীষণ গায়ে লেগেছিলো কথাটা, পছন্দ করিনি আমি। হ্যাঁ, আর এত এইসব মাস্টারই আমারও তো জানোই আমি কী ধরনের মেয়ে, একেবারে মানে মান ইজ্জত একেবারে ওই করে দেবো, সহ্য করতে পারি না। হ্যাঁ, মানে আমার ভদ্রতা দুর্বলতা এক জিনিস নয়, আমি ভদ্রভাবে চলবো। আমি তোমাকে সৌজন্য দেখাচ্ছি, তার মানে ভেবো না ওটা আমার দুর্বলতা। তুমি সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে, ফুলতে থাকবে, তুমি তেরেং বেরেং যা করো করতে থাকবে, চল হাট। সে তো অনেকেই পাত্তা দেয় না, আমি সেই ব্যবহারটা দিইনি। হ্যাঁ, তো সে তোরে পাত্তা দেয় না, তখন বুঝলাম যে না, যেমনি কুকুর তেমনি মুগুরি দিতে হয়। তো তারপর থেকে তোকে সবাই যা ব্যবহার দেয় আমিও দেবো। বুঝতে পেরেছো? আমি ভালো ব্যবহারটা দিয়ে দেখছিলাম। তো যাই হোক, বলেছিল কমার্স, আমার খুব খারাপ লেগেছিল কথাটা। যাই হোক, তারপর থেকে তার কথা, সেটাই আমি বলছি যে কোনো সাবজেক্টে কিন্তু কম না। তোমার যেটা ভালো লাগবে তুমি কিন্তু সেটা নিয়ে পড়বে সবসময়, সেই সাবজেক্টটাকে ভালোবাসবে, সেটা নিয়ে ওই করবে সবসময়। বেঁচে খেতে হবে এর কোনো মানে নেই। বেঁচে খাওয়া স্বভাবটা ভালো না, তাহলে দেখা যাবে তোমার পরিবারে তোমাকে বেঁচে খায়। তোমার যে রক্ত মাংসের গুরুত্বটা, তোমার যে অস্তিত্বের গুরুত্বটা, তোমার যে উপস্থিতির গুরুত্বটা, তোমার বেঁচে থাকা, তুমি যে বেঁচে থেকে উপকার করছো। বেঁচে থাকা মানে যে একটা হাতে পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল চলে গেলে নিশ্চয়ই তোমার হাতটা কাজ করবে, কিন্তু ব্যালেন্স কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, সেই বলছি, তোমার বেঁচে থাকাটাকেও তো গুরুত্ব দিতে হবে। অবশ্য তোমাকেও গুরুত্বপূর্ণ হতে হবে, তার জন্য অনেক কিছু জানতে হবে। সেরকম তুমি হেলামেলা করবে আর সবার সাথে ছাটাক ছাটাক করবে, তোমার গুরুত্ব দেবে, বা তুমি অন্যের ঘাড়ে চলে বসলাম, ঘোড়া দেখলে ঘোড়া হয়ে বসলাম, তাহলে তো আর কি গুরুত্ব দেবে না। এই আর কি। আর টাকা দিয়ে গুরুত্ব আহরণ করা যায় না। তো দেখবে তুমি, তোমার টাকা আছে, তুমি একটা টিচার রাখলে তোমার মেয়ের জন্য ছেলের জন্য, সে টিচার পড়াই না। তুমি ভাবলে আমি টাকা দিয়ে রাখছি, বরঞ্চ তোমাকে খেয়াল রাখতে হবে টিচারটা পড়ায় কিনা, ঠিকঠাক মতো বোঝাতে পারছে কিনা, বা এই টিচারের সাথে তোমার ছেলে মেয়ে স্যুট করছে কিনা এর পড়ানোটা। তুমি কিছুই বোঝো না, তুমি শুধু টাকা বুঝে যাচ্ছ, কাম কিচ্ছু হবে না। মানুষ তোমার থেকে শুধু টাকাটা নেবে, গাইডলাইন নিতে যাবে আর এক জায়গায়। যে গাইডলাইন দেয় তার কাছে শত্রুপক্ষ এসে পর্যন্ত, মানে ওই বলে না রেশনের লাইনের মতো ধরে কেলিয়ে বসে থাকবে। গাইডলাইন এমনই জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ কিন্তু সঙ্গবদ্ধ। কেউ কখনো, মানুষই একমাত্র প্রাণী যে নিঃস্বার্থভাবে কোনো কাজই করে না কখনো। আমি যদি ভাবি আমি ওকে অনেক করে দিয়েছি, দেখতে হবে ও আমার জন্য করেছে। হয়তো 10-40% আপ ডাউন হতে পারে, 10-40% আপ ডাউন হতে পারে। কখন? যখন একজন বেশি শেয়ানা ভাবছে যে বেশি করাবো, দেবো কম, করবো কম, তখন। বা আর একটাকে গবেটবে। নয়তো তুমি যদি বলো যে আমি যা করছি ভগবান আছে ওপরে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি আটকে গেলে ভগবানের কাছে। তুমি কিন্তু এমনি এমনি করোনি, তুমি এত বলদ না, তুমি এমনি এমনি করে গেছো নিঃস্বার্থভাবে। তুমি যদি বলদও হতে, তোমাকে বুদ্ধি দেওয়ার লোক ছিল।
এই একটা ব্যাপার। সুতরাং কারোর ভদ্রতাটা, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে ভদ্রতা দেখাবো, নিশ্চয় আমি তোমাকে আন্তরিকতা দেখাবো, তোমাকে আমি ভালোবাসবো, তোমাকে আমি যত্ন করব, তোমাকে আমি মানে যা যা করতে হয়, যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ একজন, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো, বা তোমার উপস্থিতি আমাকে খুব খুশি করেছে, আমি খুব গ্ল্যাড তুমি এসেছো। ওমা, এটাকে যদি তুমি আমার দুর্বলতা, তুমি আইসা আমার একেবারে মাথার মধ্যে চুইরা বইছো, এবার আমি যা খুশি তাই করি। হ্যাঁ, আরে তুমি যার বাড়িতে এসে তোমারও তো কিছু সৌজন্যবোধ আছে নাকি, শিষ্টাচার আছে, তোমারও তাকে তো গুরুত্ব দিতে হবে। সে তোমাকে গুরুত্ব দিচ্ছে, সে তোমার উপস্থিতিটাকে ভালো লাগছে তার, মানে চেয়েছে, তুমিও তো তাকে পছন্দ করেছো বলেই এসেছো। আর তোমার যদি ভালো না লাগে তুমি আসবে না, আসতে না কত কথা বলে তো তোমার কাটানো যায়, আসবে না। এসে বাহুত্রাগিরি, ইসেগিরি, তোমার ছোট লোকগিরি, অশিক্ষিতের মতো, ওগুলি তো চলবে না। কারণ তুমি তার এক জায়গায় পারছো না করতে, পারো না করতে, করে দেখো তো, থোতমা উড়িয়ে দেবে। তুমি এখানে দেখেছো ও তোমাকে গ্ল্যাডলি নেয়, হ্যাঁ, সেখানে তুমি গিয়ে সে করে মানে চারাং ব্যারাং ঠারাং ব্যারাং যেগুলি করতে নেই, যেগুলি ছোটো লোকের মতো, মা জানে না কোনো, মানে কালচার জানে না কোনো, সে জানে না, চলন বলন জানে না, আবার কি, মানে কোনো শিষ্টাচার সৌজন্যবোধ জানে না, আবার কি, করলে কারোর সাথে কীভাবে কী করতে হয় জানে না, কোনো একটা জায়গায় গেলে কি ও মা, মানে মনে হয় যেন উদ্ধার করছি আইসা। আরে বাপ রে বাপ। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে তুমি ভুল করছো, কারণ আরেক জায়গায় তো তোমাকে কেলিয়ে কেলিয়ে যেতেই হবে, এবং সেখানে গেলে যে কে তোমাকে কী ব্যবহার দেয় সেটা তো সবাই জানে। লুকানো তো আর না, অন্ধকারে না গিয়ে তো তুমি পারবে না, কারণ তুমি না গিয়ে পারবে না এমনও অনেক আছে যেখানে তুমি না গিয়ে পারবে না, কারণ সে যদি ডিঙিয়ে তোমার বাড়ি ডিঙিয়ে আরেক জায়গায় যায়, তোমার বুকের হৃৎপিণ্ড কাঁপতে থাকবে, তাই না? সুতরাং তোমাকে তো ঠিক মতো করে চলতেই হবে। সেই বললাম যে ঠিক মতো ভদ্রতাটা কখনোই দুর্বলতা নয়, ভদ্রতা, সে ভদ্র মানুষ, কিন্তু ভদ্র মানুষের হাত একবার ছেড়ে দিলে না, তুমি লুটে পুটি খেতে থাকবে। তুমি ভাবলে ভদ্র তো, ও আমার একেবারে মানে হাতের পাশ ছাই ফেলতে ভাঙাগুলো, ভদ্রকে কোনোদিনই ছাই ফেলতে ভাঙাগুলো করা উচিত না। ভদ্রকে শিরোধার্য করে একে তুলে রেখে সমস্ত এনার্জি দিয়ে তাকে ঠিকঠাক করে বজায় রেখে, তারপরে যদি তোমার এনার্জি থাকে, সময় থাকে, তোমার আরও মানে কী বলে না, চর্বি গরম থাকে, তখন তুমি সেখানে যাও, গিয়ে লাত লুত খেয়ে আসো, কেলিয়ে আসো। দেখেছি তো এক একজনের সাথে এক এক জায়গায় গিয়ে মানে যা বলেছে ঠিক তার উল্টোটা, মানে এসে নিজের সম্বন্ধে যা বলে, যা ভাব দেখায়, বা আমরা যা সম্মান করি বা যেভাবে ভদ্রভাবে মিশি, সেই ভদ্রতা সে যোগ্যই না। এক এক জায়গায় গেছি তো, দেখেছি তো এক একজনের সাথে কীভাবে প্যাক মেরে, মানে একেবারে মানে কুত্তা হাঁটানোর মতো করে যা যা এক একটা কথা বলে, যা যা একটা টোন কেটে টিটকিরি করে, যা মানে বললাম না, যা অসম্মান করে কথা বলে, দ্বিতীয়বার সেখানে মানুষ যেত না। তারপরেও সেখানে যখন তারা যায়, সে যায়, তখনই বোঝা গেছে যে তার ওজন কতদূর। তার মানে আমার কাছে সেই ভাব দেখায় যে আমি একজন কেউ কেটা অনু, কেন আমি কি দুনিয়ার সাথে কি আমি কি বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি? দুনিয়ার সাথে, হ্যাঁ আমি অমিশুক হতে পারি, তার মানে তো এই নয় যে দুনিয়ার সাথে আমার বিচ্ছেদ। দুনিয়ার কোনো খবর আমার কাছে আসে না, কে তোমাকে কীভাবে কী দিচ্ছে, লাথি ঝাঁটা। আর চিলে কান নিয়ে গেছে, আমি কোনোদিন ওই চিলের পিছনে ছুটি না, আমি নিজে খেয়াল রাখি। তুমি বলবো আর আমিও সেই দিকে দৌড়াতে থাকবো, আমি খেয়াল করবো না তোমাকে কে কী করে, তো ওই নাকি আমি। সেই বলেন যে সাবজেক্টটাকে সবসময় ভালো না বাসলে না হবে না। তোমাকে বলবে যে এই সাবজেক্টটা না, ওই 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 আমি তো এটা নিয়ে করেছি, আর তোর খাবো আমি, থাকবো আমি শান্তিতে, আমার এই সাবজেক্টটা পড়ে শান্তি লাগে, আমি বুঝবো তুই কে রে।
দেখো আজকে না আমার কী হয়েছে জানো তো, আমার একটা হুলা আছে, হুলা মানে ছোট্ট হয়েছে, ওটা আমার মনে হয় হুলাই হবে, কারণ গালগুলি এখনই ফোলা ফোলা গাপতু করে রাখে মুখটা, আর ওটা সবসময় আমার পায়ের উপরে উঠে থাকে। নখগুলি কি ধরালো, নখগুলি ফুটি ফুটি দেয়, ভালোই লাগে। আজকে জানো তো একজনের সাথে কথা বলছিলাম, একটা মেয়ে, ওর সাথে আমার নতুন পরিচয় হয়েছে। আমি বলি না আমার প্রচুর মেয়ে বান্ধবী, আর খুব ভালোও লাগে। হ্যাঁ, ছেলেও ঠিক আছে, ছেলেদের সাথে আমি অতটা ফ্রি হতে পারি না যতটা আমি দাদাদের সাথে ফ্রি হতে পারি। কেন জানি দাদাদের সাথে একটা কথা বললে মনে কি, ঠিক আছে ও সেটা শুনলো, আমার ভুল হলেও আমাকে শুধরে দিল, মানে আজ ওইভাবে কর টর। আমার মনে হয় যেন দাদারা শুধরানোটা, দাদারা যে শুধরাবে, শুধরানোটার মধ্যে একটা স্নেহ থাকে, এইভাবে কর। আর অন্যেরা মনে হয় কি আগে সমালোচনা করে নেবে, টিস করে নেবে, আর তখন আমি ঘাউড়া হয়ে যাই ভীষণ। তো যাই হোক, সেই হিসেবে বললাম না, ছেলে হিসেবে আমার একটু দাদার টাইপের সম্পর্ক ভালো লাগে, আর দাদার বন্ধু টন্ধুদেরই আমার ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে বন্ধুর জন্য অতটা হয় না, হলেও টিকে না। প্রেম ভালোবাসা তো দূরের কথা, ছেলে বন্ধুই হয় না আমার, মেয়ে বন্ধু হয়ে যায়। তো আমার কিন্তু সেই হিসাবে এই যে কী জানি বলে এটাকে, সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর কিন্তু আমার মেয়ে বন্ধু, হ্যাঁ মেয়ে বন্ধু হয়ে যায়। তো আজকে একটা মেয়ের সাথে, সে আবার ভীষণ পশুপ্রেমী, বুঝেছ। তো ওর সাথে একটু কথা হচ্ছিল, যে এমনিও হয়, ও মাঝে মাঝে কথা হচ্ছে যে ও ভীষণ ঠাকুর ভক্ত, পশুপ্রেমী, সব দিক দিয়ে মানে পশু পাখি নিয়ে থাকতে ভালোবাসে। প্রেমী বলতে মানে নিজেকে ফাটানো সেটা না, পশু পাখি নিয়েও থাকতে ভালোবাসে। এক একজনের ন্যাক থাকে না, এগুলো মনে হয় ওদের ছকেই হয়, কুণ্ডুলিতেই হয়। হ্যাঁ, যে ওর এটা ভালো লাগবে, ওর এটা নিয়ে থাকতে ভালো লাগবে। তো বেশি মানে অ্যাট হোম ফিল করে পশু পাখিদের সাথে, বুঝেছো, ভালো লাগে। তো ও আমার আমার তো অবশ্যই দেখেছো, হ্যাঁ ওর ভীষণ, আর ও অনেক কিছু জানে, কাকে কী ইঞ্জেকশানটা দিতে হয়, কার কী সময় ব্রিডিং, কার কী সময় হিট আসে, ও অনেক কিছু জানে, যার জন্য ওর থেকে সাথে থেকে আমি একটু একটু মানে জানার ওই হয় আমার। আর আমার যেহেতু এইসব ভালো লাগে, মানে ওদের সম্পর্কে জানতে আমার ইচ্ছা করে। তো ও না বেশ সুন্দর, কী সুন্দর করে মা তারার পুজোটা করে জানো তো। ও নিজের মা তারা নিয়ে এসছে, তারা মাকে নিয়ে এসছে, তারপরে যা কিছু সবসময় তারা মাকে দেয়, তারা মাকে রান্না করে খাওয়ায়। ভীষণ এক এক সন্তানও মেয়েটা, বাড়ির এক সন্তান, কি দেখতে কি সুন্দর। মানে কীরকম জানি বলে কি আমার, মানে ওর ব্যাপারটা ওই বিশ্ব সংসারের এত ডিপ্লোমেসি, এত আমি খ্যাটোর ম্যাটোর এর ব্যাপারে, ও আর একটু আদুরে টাইপের, একটু আদুরেই হয় দেখবো। আমারও কথাবার্তা কেমন একটু দেখো না, একটু বাচ্চামি করে কথাবার্তা আসলে কি ওদের সাথে মিশতে মিশতে না একটা বাচ্চা বাচ্চা ভাব এসে যায়। মানে আমরা কি ওদের সাথে কি খ্যাটখ্যাট করে কথা বলি? নিশ্চয়ই না। পশু পাখিদের সাথে আমরা কি বলি, চুচুমানা আসো, কচুমানা পুটু, এসব বলতে বলতে আমরাও একটা একটা বাচ্চা বাচ্চা হয়ে যাই। দেখা বুড়ি হয়ে গেছি, হয়তো সিনিয়র সিটিজেন হয়ে যাব, তাও দেখা গেলো ভাষাটা আমাদের ওরকমই থেকে যাচ্ছে। এটা কিছুই না, ওদের সাথে চলতে চলতে এটা নিয়ে দীর্ঘক্ষণ চর্চা হয়, তো আমরা এরকম হয়ে যাই। তোমরা দেখবে অন্যের সাথে কথা বলতে গেলে, কোনো একটা গ্যাদারিংয়ে কথা বলতে গেলে, ঠিক ছোটো ছোটো বাচ্চারা যতটা আমাদেরকে গ্রহণ করবে, বড়দের বিরক্ত লাগবে, বা অনেক বড়রা এটাকে নিতে পারবে না। যদিও আবার অনেক ছেলেবেলারা খুব পছন্দ করে এটাকে, বেশ ভালো লাগে। যারা একটু পশুপ্রেমী টেমী তাদেরও ভালো লাগবে, কারণ কেন ভালো লাগবে, দেখো তারা তো কাজকর্মে ব্যস্ত থাকে, ভাববে যে যাক এই আমার বাড়ির অতিথি এসছে, একে দেখে আমার পশুটা নিশ্চিন্ত, আমার পশুটাকে চেন আপ করতে হবে না, এই করতে হবে না, বিরক্ত হবে না, এই আর কি। এ ঠিক আমাদেরকেও যেভাবে নেবে, আমার পশুটাকেও সেভাবে নেবে, এবং বাইরে গিয়ে কোনো খারাপ মন্তব্য দেবে না। এর জন্য কিন্তু আমরা কিন্তু ভালোবাসাও পাই। একচোটিও ভেবো না যে আমাদেরকে সবাই নিন্দা করে, বরঞ্চ ভালোবাসার লোক বেশি আছে আমাদের। হ্যাঁ, মানে আমাদেরকে ভালোবাসে এরকম লোক সংখ্যা কিন্তু বেশি। হ্যাঁ, এখন কেউ তার ঢাক পিটিয়ে বলবে না আমরা এই লোকেদেরই ভালোবাসি, বলবে না, কিন্তু আমাদেরকে লোককে কিন্তু যত্নও করে বেশি। তো সেরকমই একটা বান্ধবী, মেয়ের সাথে বেশ বান্ধবী মানে হয়েছে, তো হচ্ছে বলছি হয়েছে।
ও না ভীষণ পশু পাখি ভালোবাসে, একা ঘর ভাড়া নিয়ে থাকছে। বেশ এক কাজকর্মও করে, ডিস্ট্রিক্টে বাড়ি, ডিস্ট্রিক্ট থেকে এখানে সে বিশাল বাড়িঘর, কী সুন্দর পুরোনো দিনের বাড়িঘর, কত বড়, মানে কতটা ইয়ে নিয়ে যেমন পুরোনো দিনের বাড়িঘর হয়, ওই যে সে কুড়ি বর্গার বাড়ি টাড়ি বর্ধমানের থেকে এসে কী সুন্দর আমি দেখলাম। ও কলকাতায় এসে নিজে ঘর ভাড়া নিয়ে, কলকাতা বোধহয় প্রপার কলকাতায় না, মানে কলকাতা শহরতলিতে এসে ঘর ভাড়া নিয়ে রয়েছে। প্রথমে বোধহয় রিলেটিভের বাড়িতে ছিল, সেখানেও ভালো ছিল, ওই যে বাচ্চাগুলি আছে পুচকু বাচ্চাগুলোকে নিয়ে। এখন একটা বড় ঘর ভাড়া নিয়ে নিয়েছে, জীবিকাও করে, বিজনেস কিসব বিজনেসের সাথে যুক্ত, জানে মাঝে মাঝে প্লেনে করে এদিক যেতে হয় ওদিক যেতে হয়, দুরন্ততে করে চলে যায়, বেশ ভালো। তখন আবার রেখে যায় সেইভাবে বাচ্চাগুলোকে, জানো তো কি সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে কি যে করে। আবার মা তারা আছে জানো, এদিকে কি দেখতে, মানে কি অপূর্ব দেখতে, আনম্যারিড তো, সে মানে ওই আর কি, কিন্তু তাদের কোনো ব্যাপার না। হ্যাঁ, ও মা এত শান্তিপ্রিয়, তার চেয়ে বড় কথা এত সুন্দর দেখতে, এত সুন্দর গায়ের রং, আর মানে কি বলবো, পুচকু বাচ্চাগুলো বাবুগুলো ওর মুখে কোলে কাকে মানে কি যে করছে, পারলে কোলে উঠে শুয়ে থাকে, মানে এই ধরো শুয়েছে, ও রাতে ঘুমাবে, ওর খাটের মধ্যে শোয়া, মুখটা কানের কাছে না, নাক ডেকে যাচ্ছে। এগুলিকে ওসব বাচ্চা বলে, ওর বাচ্চা, এটা ওর ছেলে, এটা ওর মেয়ে, এটা ওর ওই সে ওর ছেলে কানের সামনে নাক ডেকে যাচ্ছে, নাক ডেকে যাচ্ছে, বলে আমি ঘুমাবো কী করে দেখো। আবার কি সুন্দর মা তারা কি রান্না করে খাওয়ায়, ওর সেই ব্লগগুলি দেখি, যেগুলোর মধ্যে এগুলো আছে সেগুলোই দেখতে ভালো লাগে, আবার হাসি করে। তো আমার মা তারার ব্লগগুলো, তারপরে এই যে পুচকু বাচ্চার ব্লগগুলো খুব ভালো লাগে দেখতে। মা তারার ব্লগ মানে কি, রান্না বান্না করে দিয়েছি, কী সুন্দর করেছি রান্না বান্না, মানে মা তারাকে যে দিয়েছি না, মনে হচ্ছে কি, মানে মা তারা যেন ওর কাছে সত্যি এসে বসেছে, মনে দে এবার খেতে দে, তো এরকম গুছিয়ে দিচ্ছে কি সুন্দর করে। সে ধরো মানে ওর মানে মানে আমাদের মতো মধ্যবিত্ত তো, ধরো লুচি আলু ভাজাই করেছে, কী সুন্দর করে দিচ্ছে, আবার চিন্তা করেছে একটা লুচি আলু ভাজা হবে না, পাশে আবার একটা মিষ্টি দিই, গুছিয়ে দিচ্ছে এমন করে, এইভাবে কাটিয়ে, মানে নিজের পুরো পছন্দটা যেন উজাড় করে দিচ্ছে। হয়তো একেবারে পিঠে পুলি পায়েসে দিতে পারছে না, পারলে সেটাও দেবে, করে উঠতে পারলে। দেখো ওর তো কতগুলি পুচকু পুচকু আছে না, ওগুলোকেও তো সামলাতে হয়, আর এদের মধ্যেই তো ভগবান থাকে। সুন্দর মা তারাকে বজায় রেখেছে, কি সুন্দর বাড়িটা নিয়েছে, একটা বাড়ি, পুরো বাড়িটা নিয়ে নিয়েছে, মানে ও বাড়ি চেয়েছিল, যেহেতু দেখো ফ্ল্যাটের মধ্যে রাখলে পুচকুগুলির সমস্যা হবে, বড় বড় ডগি, তো ব্রিডিং করায় না, তারপরে বড় বড় ডগি থাকলে সমস্যা হবে, এই জন্য যাতে ছাদে উঠে আপ ডাউন করতে পারে ডগিগুলো, ওদের তো একটু বড় জায়গা লাগে না, ফ্ল্যাট তো লিমিটেড, হ্যাঁ, তাই জন্য একটু বাড়িই নিয়েছে একটা, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখি তো একা একা পরিষ্কার করছে, এই করছে ওই করছে, ঘরদোর পরিষ্কার করে নিচে নিচে, সে সবে নিয়েছে, শিফট করেছে, দেখছিলাম। তাহলে একটা মেয়ে কী না পারে বলো, আজকাল ছেলেরাও পারে, জানো, আজকাল ছেলেরাও বলে না সুখের থেকে স্বস্তি বড়, আপদ আলাওয়ালা গালা কতগুলি লোকের সাথে মেলামেশাচ্ছে না, সে সংসার জীবনেই বলো, নিজের আত্মীয় পরিজনই বলো, বা শ্বশুরবাড়ির দিকের আত্মীয় পরিজনই বলো, বা বন্ধু বান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, এসব আল ছালের সাথে মেশাচ্ছে, মানে মন মতো না হলে না মানুষ একটা এইসব নিয়েই থাকে। আর পশু পাখি নিয়ে যারা থাকে তাদের তো জানোই, পশু পাখি ঠাকুর দেবতা, এই দুই ব্যাপার থাকলে মানে প্রকৃতি, ন্যাচারাল অবজেক্ট আর ঠাকুর দেবতা, এই না থাকলে আর কিছুই লাগে না জীবন। আরে মরবো তো আজকেও মরবো, কালকেও মরবো, এই আর কি ব্যাপার।
যাদের অনেক লোক আছে তার মধ্যে থেকেও তো মানুষ মরে যায়, অনেকে মিলে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তুমি তো পড়ে রয়েছো হাসপাতালের রুগীর ওয়ার্ডের রুমটার ভিতরে অনেক রুগীর সাথে, থরি না তুমি তোমার পরিজনের কোলে কাকে থাকতে পারছো। এই হচ্ছে ব্যাপার। আর অবস্থা, সবাই একা। এই যার জানো তো দেখলাম, তারপর ওই যে কমার্সের কথা বলে, আমি কমার্সের কথাটা বলার জন্যই বললাম, জানো তো এরকম করেছে। এই কমার্স মানে হচ্ছে কমার্স, আর্টসেরও কম, মানে ও এত বেশি দিগ্গজ হয়ে গেছে, এটাতেই তো বোঝা যায় যে ও শিক্ষা পায়নি। কথা বলা হয় যে শিক্ষা বিনয়ং দদাতি, তাই না? শিক্ষা বিনয় দান করে। তা তোমার যখন বিনয়ী হতে পারোনি, তাহলে তুমি কি শিক্ষা নিয়েছো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কথা বললাম, ভালো লাগলো। গুড নাইট, সুইট ড্রিম।